আসসালামু আলাইকুম। আমরা একটু অপেক্ষা করি। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আসলে লাইভে সংযুক্ত হয়েছে যে বিষয়টা নিয়ে, আসন্ন অর্থাৎ পরশুদিন যে অফিসার নিয়োগ পরীক্ষা কম্বাইন্ড ব্যাংকের, সেই অফিসার নিয়োগ পরীক্ষার কম্পিউটার এবং আইসিটি অংশের প্রস্তুতি নিয়ে আজকে মূলত আমাদের কথা বলা। তো কম্পিউটার বা আইসিটি অংশে আমরা সবাই জানি যে 10টা মার্ক আমাদের থাকে। এই জায়গাটাতে আমাদের মার্কসটা এনশিওর করাটা আসলে অনেক ক্ষেত্রে সহজ, অনেক ক্ষেত্রে টাফ। অর্থাৎ কেউ কেউ দেখা যায় এরকম হয় যে অনেকগুলো পারতেছে, আবার কেউ কেউ পারতেছে না। তো আসলে একদিনের ক্লাসে আসলে সব কিছু নিয়ে তো আলোচনা করা যায় না। তো যতটুকু আসলে আলোচনা করা যায় বা যতটুকু করলে আপনি একটু এগিয়ে থাকবেন, সেই বিষয়টা নিয়ে আজকে মূলত আমাদের এই আলোচনা। তো কম্পিউটার বা আইসিটি অংশে যখন আমরা পড়বো বা রিভিশন বলি বা যেটাই বলি না কেন, যখন আমরা পড়বো বা রিভিশন দিব, তখন আমরা যে বিষয়গুলোকে আসলে ফোকাসড করব বা যে বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিব, সেই বিষয়গুলো নিয়ে আগে একটু কথা বলবো। এরপর হচ্ছে আমরা কিছু কোশ্চেন ভিত্তিক আলোচনা যাব, কিছু কোর কিছু বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আমরা যদি সিরিয়াল করি যে আসলে কোন বিষয়গুলো হচ্ছে আমার এই নিয়োগ পরীক্ষাগুলোর ক্ষেত্রে, ব্যাংকের নিয়োগ পরীক্ষাগুলোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট, তাহলে আমরা দেখব প্রথমেই যেই বিষয়টা পাবো আমরা, সেই বিষয়টাকে আমরা বলতে পারি হচ্ছে হার্ডওয়্যার অংশ। অর্থাৎ আমরা কিন্তু সবাই জানি কম্পিউটারের যন্ত্রাংশগুলোকে যদি আমরা ভাগ করি, তাহলে মূলত আমরা দুইটা অংশ পাই, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটাকে আমরা বলতেছি হচ্ছে সফটওয়্যার বলতেছি। তো এই হার্ডওয়্যার অংশটা আমাদের একটু ডিটেলস জানা লাগবে। আফটার দ্যাট হচ্ছে আমরা সফটওয়্যার অংশটা জানবো, সফটওয়্যার। এরপর হচ্ছে আমরা নেটওয়ার্কিং সম্পর্কে জানবো, নেটওয়ার্কিং। এই যে নেটওয়ার্কিংয়ের যে বিষয়টা আমি উল্লেখ করলাম, এখানে কিন্তু দুইটা পার্ট থাকে। একটাকে আমরা বলতেছি বেসিক নেটওয়ার্কিং, আরেকটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাডভান্সড নেটওয়ার্কিং। অর্থাৎ একটু আপার লেভেলের যে নেটওয়ার্কিং যে পার্টটা, সেই পার্টটাকে বলতেছি আমরা হচ্ছে অ্যাডভান্সড নেটওয়ার্কিং বলতেছি।
তো এই যে বেসিক নেটওয়ার্কিং এবং অ্যাডভান্স নেটওয়ার্কিং বললাম, এই জায়গা থেকে কিন্তু বিগত বছরগুলো বলেন বা যেটা বলেন না, কিন্তু অনেক কোশ্চেন কিন্তু পরীক্ষা আসছে। এরপর 4 নাম্বার টপিক যদি আমরা ধরি, বেসিক নলেজ, যেটাকে আমরা বলতেছি বেসিক নলেজ অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার কিছু বেসিক আইডিয়া বা বেসিক নলেজ যেটাকে আমরা বলতেছি, এই বিষয়গুলো একটু আমাদের জানা লাগবে, বেসিক নলেজ অফ কম্পিউটার। আচ্ছা, এর সাথে পরবর্তীতে যদি সময় থাকে তাহলে নাম্বার সিস্টেম এবং হচ্ছে লজিক গেট। তবে এর আগে আমি একটা কথা বলে নেই যে নাম্বার সিস্টেম এবং লজিক গেট থেকে কিন্তু বিগত বছরের যদি প্রশ্ন অ্যানালাইসিস করেন বা কোশ্চেন অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে এই অংশটা থেকে কিন্তু কোশ্চেনের পরিমাণ খুব কম আসে। অর্থাৎ আপনি যদি 4টা অংশ খুব ভালো করে পারেন তাহলে আপনি আশা করতে পারেন যে 7 to 8 মার্কস আপনি হচ্ছে কমন পাবেন বা 7 to 8 মার্কস আপনি এনশিওর করতে পারবেন। আর নাম্বার সিস্টেম লজিক গেট থেকে যদি কোশ্চেন আসেও সেটা খুব বেসিক লেভেলের কোশ্চেন আসে, বাট এটা বিসিএস এর জন্য খুব ইম্পর্টেন্ট। বিসিএস এ এটা আমাদের পড়তেই হয়, কারণ হচ্ছে বিসিএস এ দেখা গেছে পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন 2টা 3টা 4টা কোশ্চেনও হয় বিগত বছরগুলোতে দেখা গেছে। বাট ব্যাংকে এটা হচ্ছে অতটা ইম্পর্টেন্ট না যে আপনাকে খুব ইম্পর্টেন্স দিয়ে এটাকে পড়তে হবে। বাট বেসিক আইডিয়াটা আপনার নাম্বার সিস্টেম এবং লজিক গেট থেকে বেসিক আইডিয়াটা সম্পর্কে আপনি একটা ধারণা নিয়ে যেতে পারেন, যাতে এই জায়গা থেকে যদি কোশ্চেন হয় তাহলে আপনি কোশ্চেন অ্যান্সার করতে পারেন। আচ্ছা, তো দেখেন এখন আমরা ব্যাংকের নিয়োগ পরীক্ষা একটা কোশ্চেন আমরা একটু দেখি, এরপর আমরা আলোচনাতে ঢুকবো। এই কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা যাব, বিগত বছর অনেকবার এই কোশ্চেনটা আসছে। আমরা যদি একটা কোশ্চেন লিখি যে ব্রেইন অফ কম্পিউটার, আচ্ছা ব্রেইন অফ কম্পিউটার বলতে আসলে আমরা কি বুঝি। আচ্ছা, এখানে অপশনগুলো এভাবে থাকতে পারে যে সিপিইউ থাকতে পারে, অ্যারিথমেটিক লজিক ইউনিট থাকতে পারে, আপনার হচ্ছে প্রসেসর থাকতে পারে এবং আবার মেমোরি ইউনিটও থাকতে পারে। অর্থাৎ এই 4টা অপশনই কিন্তু দেখা যায়, এছাড়া আরও অনেক অপশন থাকে, বাট এই 4টা অপশন নিয়ে আমাদের কনফিউশন সৃষ্টি হয় বা আমাদের কনফিউশন শুরু হয়। তো এই যে কনফিউশনটা আমরা দূর করার ট্রাই করব, যে এই কোশ্চেনটা কিন্তু ব্যাংকের বিগত বছরে আপনি ব্যাংকের যদি কোশ্চেন দেখেন আপনি অনেকবার দেখবেন, এবং বিআইবিএমও কিন্তু আপনার একটা এডি পরীক্ষা, লাস্ট একটা এডি পরীক্ষা এই জায়গা থেকে কোশ্চেন করছে। তো যেহেতু কোশ্চেন আসছে এবং অন্যান্য পরীক্ষা তো কোশ্চেন আসে, ব্যাংকের পরীক্ষা তো অনেকবার কোশ্চেন আসছে, সো একটু আলোচনায় যাব। আলোচনা যাওয়ার আগে আমরা একটু কথা বলা শুরু করি, তাহলে আমাদের জন্য ক্লিয়ার হবে। কোশ্চেনের অ্যান্সারটা আমরা পরে দিব। আমরা নর্মালি একটা কম্পিউটারকে আমরা বলে থাকি যে কম্পিউটারের মূল কাজটা আসলে কি করে, সে ডেটা গ্রহণ করে এবং হচ্ছে ইনফরমেশন সে প্রোভাইড করে। আমরা এটা সবাই জানি যে একটা কম্পিউটার মূলত ডেটা আমরা ইনপুট হিসেবে দেই, ডেটার সাথে আমরা ইনস্ট্রাকশন দেই এবং আফটার প্রসেসিং যেটা পাই আমরা সেটাকে আমরা বলতেছি আমরা ইনফরমেশন বা রেজাল্ট বলতেছি। আচ্ছা, যেহেতু ডেটা আমাদের দিতে হচ্ছে বা ইনপুট হিসেবে দিতে হচ্ছে, তার মানে কম্পিউটারের আপনি হার্ডওয়্যারগুলোকে যদি চিন্তা করেন তাহলে কয়েকটা ভাগে ভাগ করতে পারেন। কীরকম? একটা হচ্ছে ইনপুট ডিভাইস হিসেবে আপনি রাখতে পারেন, যেটাকে আপনি কি দিচ্ছেন, যেখানে আপনি ডেটা এবং হচ্ছে ইনস্ট্রাকশন প্রোভাইড করছেন। আচ্ছা, এবার এই ইনপুট হিসেবে দেওয়ার পরে যেটা হয় সে হচ্ছে সিপিইউতে এই ডেটাটাকে নেয় এবং হচ্ছে এখানে হচ্ছে সে প্রসেসিং করার পরে আপনি যে রেজাল্টটা বা ইনফরমেশনটা পাচ্ছেন, সেই রেজাল্ট বা ইনফরমেশনটা আপনাকে কোথায় দিচ্ছে? আউটপুটে দিচ্ছে, আউটপুট। তাহলে আপনি যদি একটা কম্পিউটারের বেসিক অর্গানাইজেশন চিন্তা করেন তাহলে মূলত বেসিক অর্গানাইজেশন কিন্তু 3টা। একটাকে আমরা বলি ইনপুট পার্ট, আরেকটাকে আমরা বলতেছি হচ্ছে সিপিইউ, আরেকটাকে আমরা বলতেছি হচ্ছে আউটপুট। ইনপুটটা কেন ব্যবহার হচ্ছে? ডেটা এবং ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। আপনার ডেটাটা প্রসেস হচ্ছে কোথায়? সিপিইউতে হচ্ছে, এবং আউটপুট দিচ্ছে কোথায়? আপনার ইনফরমেশন বা রেজাল্ট দিচ্ছে কোথায়? সেটা আমার আউটপুট ডিভাইসগুলোতে আমার দিচ্ছে। এখন দেখেন, এই যে আমরা সিপিইউ অংশটার কথা বললাম, এই সিপিইউকে কিন্তু আমরা আবার কিছু ভাগে ভাগ করতে পারি। কীরকম? যেমন আমরা এখানে একটা ভাগ করতে পারি যেটাকে আমরা বলতে পারি মেমোরি ইউনিট বলতে পারি, অর্থাৎ মেমোরি। আচ্ছা, 2 নাম্বার আমরা বলতে পারি হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট বলতে পারি, এবং 3 নাম্বার আমরা বলতে পারি হচ্ছে কন্ট্রোল ইউনিট বলতে পারি। অর্থাৎ এই 3টা অংশের সমন্বয়ে আমার হচ্ছে সিপিইউ তৈরি হয়। তাহলে পরীক্ষা যদি আমার কোশ্চেন আসে সিপিইউর অংশ কোনটি, কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসছে সিপিইউর অংশ কোনটি বা কোন পার্টটি সিপিইউর অংশ নয়, ঠিক আছে? তো সেই জায়গা থেকে কিন্তু আমরা অ্যান্সার করতে পারি, আমরা কিন্তু বলতে পারি তাহলে সিপিইউর মূলত 3টা অংশ থাকে। একটাকে আমরা বলতেছি মেমোরি ইউনিট, 2 নাম্বারটাকে আমরা বলতেছি অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং 3 নাম্বারটাকে আমরা বলছি কন্ট্রোল ইউনিট।
একটা জিনিস একটু মনে রাখবেন যে কম্পিউটারে যে আমরা ডেটা দিচ্ছি বা ডেটাকে আমরা বাংলাতে বলি উপাত্ত, আমরা ইনফরমেশন পাচ্ছি, ইনফরমেশন মানে তথ্য, দ্যাট মিন্স ডেটাকে প্রসেস করার পরে কিন্তু আমি ইনফরমেশন পাচ্ছি। মানে ইনফরমেশনের র ম্যাটেরিয়ালসটা কি? ইনফরমেশন র ম্যাটেরিয়ালসটা হচ্ছে ডেটা। বিগত ব্যাংকের পরীক্ষায় এই কোশ্চেনটা অনেকবার আসছে যে ইনফরমেশনের র ম্যাটেরিয়ালস কি? ইনফরমেশন র ম্যাটেরিয়ালস হচ্ছে ডেটা, বা ডেটাকে প্রসেস করার পরে বা আফটার প্রসেসিং ডেটাকে আমরা কি পাই? ডেটা থেকে আমরা ইনফরমেশন পাই। এই কোশ্চেনগুলো একটু ক্লিয়ার থাকবে। আচ্ছা, এবার আসেন, এই যে আমরা মেমোরি ইউনিটের কথা বললাম, এই মেমোরি ইউনিটকে কিন্তু চিন্তা করলে আমরা অনেকগুলো অংশে ভাগ করতে পারি। কীরকম? যেমন আপনি যদি চিন্তা করেন এই মেমোরি ইউনিট আসলে আমরা কি কি জানি। আমরা প্রথমত আমরা ক্যাশ মেমোরির কথা বলি, ক্যাশ মেমোরি। আচ্ছা, 2 নাম্বারটাকে আমরা বলতেছি হচ্ছে প্রাইমারি মেমোরি। আচ্ছা, প্রাইমারি মেমোরি বলতেছি। এবং 3 নাম্বার যে মেমোরিটা সেটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি মেমোরি। অর্থাৎ এই 3টা মেমোরি নিয়ে মূলত হচ্ছে যেটাকে আমরা বলতেছি সেটাকে আমরা বলতেছি হচ্ছে মেমোরি ইউনিট বলতেছি। আরও একটা মেমোরি আছে যে মেমোরিটাকে আমরা বলি রেজিস্টার, যেটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম মেমোরি, সবচেয়ে ক্ষুদ্রতম এবং সবচেয়ে দ্রুতগতির মেমোরি। এর অবস্থানটা কোথায়? এর অবস্থানটা মূলত হচ্ছে প্রসেসরে থাকে, এবং সবচেয়ে দ্রুতগতির মেমোরি এইটা, এবং সবচেয়ে ক্ষুদ্রতম মেমোরি আমরা বলতেছি হচ্ছে রেজিস্টারকে বলতেছি। রেজিস্টারের পরে যদি আমি চিন্তা করি যে কোন মেমোরিটা সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন, তাহলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ক্যাশ মেমোরি। আচ্ছা, ক্যাশ মেমোরির পরে যেটা সেটাকে আমরা বলতেছি প্রাইমারি, এবং সর্বশেষ যেটাকে আমরা বলতেছি সেকেন্ডারি মেমোরি। তাহলে দেখেন, আমরা যদি ক্যাশ মেমোরি নিয়ে আলোচনা করতে চাই তাহলে আলোচনাগুলো কীরকম হতে পারে? আলোচনাগুলো এরকম হতে পারে যে ক্যাশ মেমোরি বলতে আমরা কি বুঝি। দেখেন, ক্যাশ মেমোরি আসলে মূলত এই প্রাইমারি মেমোরি এবং প্রসেসরের মাঝামাঝি একটা অবস্থান করে। অর্থাৎ আপনি যদি একটা ব্লক ডায়াগ্রাম চিন্তা করেন যে এইটাকে যদি আপনি প্রসেসর মনে করেন, এইটাকে যদি আপনি হচ্ছে প্রাইমারি মেমোরি মনে করেন, তাহলে এর মাঝখানে যে মেমোরিটা থাকতেছে সেই মেমোরিটা মূলত হচ্ছে ক্যাশ মেমোরি। এই ক্যাশ মেমোরিটা কেন ব্যবহার করতেছি আমরা? ব্যবহার করার কারণ হচ্ছে আমার ক্যাশ মেমোরি ব্যবহার করলে অনেকগুলো সুবিধা পাওয়া যায়। সুবিধাগুলো কি? আমার হচ্ছে কাজের দ্রুত গতি আনা যায়। অর্থাৎ যখন ক্যাশ মেমোরিতে কোনো কিছু থাকে তখন সে খুব দ্রুত রিড করতে পারে, অর্থাৎ প্রসেসর খুব দ্রুত রিড করতে পারে। এটা হচ্ছে তার মূল একটা বিষয়। তার মানে ক্যাশ মেমোরি আমরা বলতেছি এটা দ্রুতগতি সম্পন্ন একটা মেমোরি বলতে পারেন। আচ্ছা, এটা একটা দামি মেমোরি বলতে পারেন। এটা কেন ব্যবহার করা হচ্ছে? এটা ব্যবহার করা হচ্ছে কাজের দ্রুততা আনার জন্য। আচ্ছা, আবার আপনি আরেকটা জিনিসও কিন্তু উল্লেখ করতে পারেন যে এর অবস্থানটা কোথায়। এর অবস্থানটা হচ্ছে প্রসেসর এবং প্রধান মেমোরি বা প্রাইমারি মেমোরির মধ্যবর্তী স্থানে, এর মধ্যবর্তী জায়গাতে হচ্ছে এ অবস্থান করে। আচ্ছা, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে ক্যাশ মেমোরির অবস্থানটা কোথায়। ক্যাশ মেমোরির অবস্থানটা হচ্ছে প্রসেসর এবং প্রাইমারি মেমোরির মধ্যবর্তী স্থানে, বা মিডল পজিশন অফ প্রসেসর অ্যান্ড প্রাইমারি মেমোরি। দেখেন, আচ্ছা, এবার এই প্রাইমারি মেমোরিকে কিন্তু আমি 2 ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা আমি র্যাম বলতে পারি, আরেকটাকে আমি বলতে পারি রোম বলতে পারি। আচ্ছা, এই র্যাম এবং রোমের ভিতরে মূলত পার্থক্যটা কি? মূল পার্থক্যটা কি? দেখেন, আমরা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা রিড অনলি মেমোরি কিন্তু আমরা সবাই জানি। আচ্ছা, তারপর আমরা একটাকে বলি ভোলাটাইল মেমোরি, আরেকটাকে বলি নন ভোলাটাইল মেমোরি, যেটা হচ্ছে ভুলে যায়। র্যাম কি করে? র্যাম হচ্ছে বিদ্যুৎ যখন চলে যায় বা এর থেকে যখন কারেন্ট চলে যায় তখন আমরা তাকে র্যামের যে তথ্যগুলো থাকে বা ইনফরমেশনগুলো থাকে বা ডেটাগুলো থাকে সেগুলো মুছে যায়। বাট রোমে কি করে? রোমে স্থায়ীভাবে ডেটাকে সংরক্ষণ করতে পারে। অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে বা পাওয়ার চলে গেলে হচ্ছে রোমে সংরক্ষিত থাকে। বাট আরেকটা মূল বিষয় হচ্ছে র্যাম কিন্তু একটা কাজ করতে পারে যেটাকে আমরা বলি রিড করা এবং রাইট করা। অর্থাৎ র্যাম দুটো কাজ করে, কিন্তু রোম কি করে? রোম শুধুমাত্র রিড করে। খুব ইম্পর্টেন্ট একটা কথা, রোম শুধুমাত্র রিড করতে পারে। বাকি জিনিসগুলো কিন্তু আমরা জানি। আমরা বলতে পারি র্যাম কি? র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। রোমকে আমরা কি বলতেছি? রিড অনলি মেমোরি। র্যাম কি? এক ধরনের ভোলাটাইল মেমোরি বা উদ্দায়ী একটা মেমোরি। রোম কি বলতেছি? নন ভোলাটাইল মেমোরি বা অনুদ্দায়ী মেমোরি। র্যামকে আমরা পার্মানেন্ট মেমোরি বলতেছি, র্যামকে আমরা পার্মানেন্ট না বলতেছি, কিন্তু রোমকে আমরা কি বলতেছি? একটা পার্মানেন্ট মেমোরি বলতেছি। আচ্ছা, আরেকটা মূল বিষয় কি বলতেছি? র্যাম রিড এবং রাইট করতে পারে, রোম কি করে? শুধুমাত্র রিড করতে পারে। এই বিষয়গুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। আচ্ছা, ওকে, এখন আশা করি নয়েজ হবে না।
নয়েজ হচ্ছে না? আচ্ছা, একটু কমেন্ট করে জানাবেন নয়েজ হচ্ছে কিনা। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই বিষয়টা একটু জানলাম। এখন দেখেন, এখান থেকে আরেকটা বিষয় আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার। কি ক্লিয়ার হওয়া দরকার? যেমন সেকেন্ডারি মেমোরি এক্সাম্পলগুলো আমাদের জানা দরকার। বিগত বছরের পরীক্ষাগুলোতে সেকেন্ডারি মেমোরির হচ্ছে বিভিন্ন টাইপের এক্সাম্পল কিন্তু পরীক্ষায় আসছে, ঠিক আছে? তাহলে সেকেন্ডারি মেমোরি যদি আমি এক্সাম্পল চিন্তা করি তাহলে কি কি হতে পারে দেখেন তো। আচ্ছা, সেকেন্ডারি মেমোরি, আচ্ছা এক্সাম্পল, আচ্ছা কি কি হতে পারে দেখেন। আমরা এসএসডির কথা বলি বা সলিড স্টেট ড্রাইভের কথা বলি বা এইচডিডির কথা বলি, যেটাকে আমরা হার্ড ডিস্ক ড্রাইভ বলি, সিডি রোমের কথা বলি, তারপর আমরা হচ্ছে ডিভিডি রোমের কথা বলি, ডিভিডি রোমের কথা বলে থাকি, ফ্লপি ডিস্ক, ফ্লপি ডিস্ক, ফ্ল্যাশ মেমোরি, ফ্ল্যাশ মেমোরি, ভার্চুয়াল মেমোরি, ভার্চুয়াল মেমোরি, ভার্চুয়াল মেমোরি, এই বিষয়গুলো কিন্তু আমরা বলি। এগুলো হচ্ছে কি সেকেন্ডারি মেমোরি। আমরা এক্সাম্পল বলতেছি। এই যে সলিড স্টেট ড্রাইভ বলতেছি আমরা, এই সলিড স্টেট ড্রাইভটার মূল উপাদানটা কি? মূল উপাদানটা হচ্ছে আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট বা সমন্বিত বর্তনী বলতেছি। এটা কিন্তু এইচডিডির তুলনায় অর্থাৎ হার্ড ডিস্ক ড্রাইভের তুলনায় ৮০ গুণ, মনে রাখেন ৮০ গুণ দ্রুত গতি সম্পন্ন। আচ্ছা, সিডি রোম যে আমরা বলতেছি, এইটা মূলত আমরা বলতেছি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক একটা হচ্ছে ডিভাইস বলতেছি, কিন্তু সিডি রোম আর ডিভিডি রোমকে আমরা বলে থাকি সাধারণত হচ্ছে এটা অপটিক্যাল ড্রাইভ, কারণ এখানে আলো নিয়ে কাজ করা হয়। আচ্ছা, এই যে আমরা সিডি রোম বলতেছি বা ডিভিডি রোম বলতেছি, সিডি রোমগুলোতে আমরা নর্মালি সর্বোচ্চ ধারণ ক্ষমতা কিরকম হয়? ৬০০ থেকে ৭০০ এমবি বা ৬৫০ থেকে ৭৫০ এমবি পর্যন্ত হয়ে থাকে। আবার ডিভিডি রোমের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, এর দুইটা মান আমাদের মনে রাখতে হয়, যে একটা আদর্শ মান, আদর্শ মানটা কত? আদর্শ মানটা আপনি যদি চিন্তা করেন যে 4.21 জিবি, বাট এইটা কিন্তু ভ্যালুটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে এটা ২০ জিবি বা ১৯ জিবি পর্যন্ত হয়ে থাকে। বাট এর আদর্শ মানটা কত? আদর্শ মান বলতে 4.21 জিবি আমরা বলে থাকি। আচ্ছা, সিডি রোম আমরা কত বলি? সিডি রোম হচ্ছে ৬০০ থেকে ৭০০ এমবি বা ৬৫০ থেকে ৭৫০ এমবি পর্যন্ত সে ডেটাকে স্টোর করতে পারে। ফ্লপি ডিস্কের ব্যবহার এখন নেই বললেই চলে। ফ্ল্যাশ মেমোরি বলতে কোনগুলো বুঝি? আমরা যে পেন ড্রাইভগুলো ইউজ করি বা হচ্ছে আমাদের যে মেমোরি কার্ডগুলো ইউজ করি, এগুলোকে আমরা বলতেছি হচ্ছে ফ্লপি ডিস্ক বলতেছি। আচ্ছা, ভার্চুয়াল মেমোরি বলতে আসলে আমরা কোনটা বুঝি? যখন প্রাইমারি মেমোরি ধরেন হচ্ছে কাজ করতে পারে না, তখন সে সেকেন্ডারি মেমোরির সহায়তা নেয়। তো এই যে সেকেন্ডারি মেমোরির সহায়তাটা নিচ্ছে, তখন এই সেকেন্ডারি মেমোরিটাকে আমরা বলতেছি হচ্ছে ভার্চুয়াল মেমোরি বলতেছি। এই জিনিসটা একটু কাইন্ডলি হচ্ছে একটু মনে রাখবেন এই বিষয়গুলো। আচ্ছা, তাহলে দেখেন, এই যে আমরা র্যামের কথা বললাম, এটা তো সেকেন্ডারি মেমোরির ক্ষেত্রে আপনি জাস্ট এক্সাম্পল মনে রাখবেন। আবার র্যামের ক্ষেত্রে আমরা দুইটা ভাগ করতে পারি কিন্তু, কিরকম? একটাকে আমরা বলি হচ্ছে এস র্যাম বলে থাকি, আরেকটাকে আমরা বলতেছি হচ্ছে ডি র্যাম বলতেছি, ডি র্যাম বলতেছি। আচ্ছা, এস র্যাম মানে কি? এস র্যাম মানে হচ্ছে স্ট্যাটিক র্যাম, আর ডি র্যাম মানে কি? ডি র্যাম মানে হচ্ছে ডাইনামিক র্যাম বলতেছি। আচ্ছা, এদের কার্যপ্রণালীর ভিতরে পার্থক্য আছে, মূল কাজটা কিন্তু সেম। মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে তারা যে কাজটা করে সেই কাজটা হচ্ছে ডেটাকে স্টোর করে। বাট মূল কাজটা ডেটাকে স্টোর করা হইতে পারে, বাট এদের কার্যপ্রণালীতে পার্থক্য আছে। পার্থক্যটা কিরকম? যেমন এসটিএম যখন কাজ করে তখন মূলত সে যে কাজটা করে সে হচ্ছে মূলত ফ্লিপ ফ্লপে ডেটাকে জমা রাখে। একটু মনে রাখবে যে ফ্লিপ ফ্লপ ব্যবহার করে ডেটাকে জমা রাখার জন্য। ফ্লিপ ফ্লপ তাহলে কি? ফ্লিপ ফ্লপ হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস, যে ডিভাইসটা কি করে 0 বা 1 কে স্টোর করে রাখতে পারে। আচ্ছা, তাহলে ডি র্যামটাকে আমরা কি বলতেছি? ডি র্যামটা মূলত হচ্ছে ক্যাপাসিটর ব্যবহার করে, ক্যাপাসিটরে বৈদ্যুতিক চার্জ আকারে ডেটাকে জমা রাখে। ক্যাপাসিটরে বৈদ্যুতিক চার্জ আকারে, বৈদ্যুতিক চার্জ আকারে ডেটাকে জমা রাখে। এই জিনিসটুকু একটু কিন্তু আপনার মনে রাখতে হবে। তাহলে আমরা কি বললাম একটু খেয়াল করেন, যে র্যামকে আমরা দুই ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে এস র্যাম বা স্ট্যাটিক, আর একটাকে আমরা বলতেছি ডি র্যাম বা ডাইনামিক র্যাম। এস র্যামের থেকে আমার কি মনে রাখতে হবে, যে এখানে ডেটাকে স্টোর করে কিভাবে? ফ্লিপ ফ্লপের সাহায্যে। ফ্লিপ ফ্লপ কি? এক ধরনের ইলেকট্রনিক সার্কিট বা ডিভাইস, যেটা কি করে থাকে, যেটা হচ্ছে ডেটাকে 0 বা 1 আকারে স্টোর করে রাখে। আবার ডি র্যাম বলতে আমরা কি বুঝি? ডি র্যাম হচ্ছে কাজটা করে এভাবে যে ক্যাপাসিটরে বৈদ্যুতিক চার্জ আকারে হচ্ছে ডেটাকে সে জমা রাখে। আপনি এই জিনিসটুকু একটু মনে রাখবেন। আবার আপনি যদি রোমকে ভাগ করতে চান তাহলে রোমের অনেকগুলো প্রকারভেদ আছে। এটা কিন্তু লাস্ট একটা পরীক্ষাতে কোশ্চেন আসছে, একটা সিনিয়র অফিসার পরীক্ষাতে, বিআইবিএম এর নাম একটা সিনিয়র অফিসার পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসছে। কি কোশ্চেন?
যে আপনার এখানে ফুল অ্যাব্রিভিয়েশন আসছে। খেয়াল করে রাখবেন ফুল অ্যাব্রিভিয়েশনগুলোর ক্ষেত্রে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও মনে রাখবেন খুব উত্তেজিত হওয়া যাবে না। আপনি পারেন, এটা ভালো কথা, বাট এখানে উত্তেজিত হওয়াটা আসলে বোকামি, কারণ অতি উত্তেজনাও খারাপ, আবার কম উত্তেজনাও খারাপ। তাহলে আপনাকে কি করতে হবে, আপনি ভালো করে 4টা অপশন দেখবেন, দেখে আপনার দরকার প্রয়োজন হলে 10 সেকেন্ড বেশি যাবে, বাট কখনোই ভুল করা যাবে না। কেন? কারণ এটাও দেখা গেছে যে নিয়োগ পরীক্ষাগুলো বা কম্পিটিটিভ এক্সামগুলোতে জাস্ট একটা লেটার চেঞ্জ করে রাখে, যেটা আমাদের হয়তো বা প্রথমবার আমরা যখন চোখে দেখে আমাদের মনে হয় ঠিক হয়েছে, বাট আসলে ঠিক না। সো এই ক্ষেত্রে ফুল অ্যাব্রিভিয়েশনগুলো খুব ভালোভাবে বুঝে শুনে দাগাবেন। আপনি পারেন, এটা আলহামদুলিল্লাহ ভালো, বাট অতি উত্তেজিত হয়ে ভুল দাগাবেন না। আচ্ছা, র্যামকে তাহলে রোমকে আমরা তাহলে কিভাবে ভাগ করতে পারি একটু খেয়ে দেখি। এম রোম বলে একটা রোম আছে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে মাস্ক রিড অনলি মেমোরি। আচ্ছা, পি রোম বলে একটা রোম আছে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, যেটাতে প্রোগ্রাম করা যায়। আচ্ছা, তারপর আরেকটা রোম আছে ইপি রোম, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। খেয়াল করেন, যেহেতু এখানে ইরেজেবল কথাটা আসছে, দ্যাট মিনস এটা কি করা যায়, এটা ইরেজ করা এবং প্রোগ্রাম করা যায়, পুনঃ প্রোগ্রাম করা যায়, দ্যাট মিনস এটা পুনর্ব্যবহার করা যায়। আরেকটা আছে ইইপি রোম, ইইপি রোম, যেটাকে আমরা বলতেছি ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। তাহলে এটা কি করা যায়, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়েতে আপনার হচ্ছে ডেটাকে মুছা যায়, আর ডেটাকে যেহেতু মুছে যাচ্ছে তার মানে হচ্ছে সে আবার পুনর্ব্যবহার করা যাচ্ছে। তাহলে খেয়াল করে দেখেন, এই দুইটা কিন্তু হচ্ছে পুনর্ব্যবহার বা রিইউজ করা যায় না, বাট এই দুইটাকে আমরা কি করতে পারি, পুনর্ব্যবহার বা রিইউজ করতে পারি। এখান থেকে আপনি ফুল অ্যাব্রিভিয়েশনগুলো একটু জেনে যাবেন, কষ্ট করে হলো, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন আসছে, সো বি কেয়ারফুল। আচ্ছা দেখেন, তাহলে আমরা কিন্তু মেমোরি সম্পর্কে একটা মানে ছোটখাটো একটা ধারণা দিতে পারলাম। আসলে সবকিছু তো বলা সম্ভব না, যে জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট ওই জিনিসগুলোকে আমি একটু কভার করার ট্রাই করতেছি। আচ্ছা, এবার দেখেন অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেটাকে আমরা বলতেছি যে অ্যারিথমেটিক লজিক ইউনিট তাহলে কি করে আসলে। অ্যারিথমেটিক লজিক ইউনিট মূলত যে কাজটা করে থাকে, এখানে আমার অনেকগুলো কাজ করে। কিরকম? যেমন এ মূলত মূল কাজকে যদি আপনি চিন্তা করেন, তাহলে একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল কাজ, ম্যাথমেটিক্যাল, আরেকটাকে আমরা বলি লজিক্যাল কাজ। লজিক্যাল মানে কি খেয়াল করেন দেখেন তো একটু। লজিক্যাল মানে হচ্ছে আমরা জানি লজিক গেটের কাজ, লজিক গেট। আচ্ছা, আমরা লজিক গেটগুলো কিন্তু চিনি সবাই, কি কি? অ্যান্ড গেট, অর গেট, নট গেট, তারপর হচ্ছে ন্যান্ড। এই ন্যান্ড গেটটাকে আমরা ভেঙে ফেলতে পারি নট এবং অ্যান্ড গেট, কারণ এই গেটটা মূলত এই দুইটা গেটের সমন্বয় হয়। আরেকটাকে বলতে পারি আমরা নর গেট, যেটাকে আমরা বলতে পারি নট প্লাস অর গেটের সমন্বয় হয়। আরেকটাকে আমরা বলতে পারি এক্স অর গেট, এবং আরেকটাকে আমরা বলতে পারি হচ্ছে এক্স নর গেট। একটু খেয়াল করে দেখেন, এই তিনটা গেটকে আমরা বলি হচ্ছে বেসিক বা মৌলিক গেট, বেসিক বা হচ্ছে মৌলিক। তাহলে আপনার পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে বেসিক গেট কয়টি, তাহলে কিন্তু আপনি ইজিলি করতে পারবেন। অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এই তিনটাকে আমরা বেসিক গেট বা মৌলিক গেট বলি। এই তিনটা গেটের ভিতরে এই একটা গেটে অর্থাৎ নট গেটে ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান হয় সবসময়। অর্থাৎ এখানে ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান হবে, এবং ইনপুট আউটপুট সংখ্যাটা হবে এক, অর্থাৎ ইনপুট যাবে একটা এবং আউটপুট আসবে হচ্ছে একটা। এই গেটটাকে আবার আরেকভাবে আমরা বলি, সেটা হচ্ছে ইনভার্টার। ইনভার্টার দ্যাট মিনস এটা মূলত যে কাজটা করে, 0 থাকলে 1 করে দেয়, 1 থাকলে 0 করে দেয়। আচ্ছা, ন্যান্ড গেটটা কি? ন্যান্ড গেটটা হচ্ছে নট এবং অ্যান্ড গেটের সমন্বয় হয়ে থাকে। আচ্ছা, তার মানে এইটা হচ্ছে নট এবং অর গেটের সমন্বয় হয়ে থাকে। তাহলে খেয়াল করে দেখেন, এই দুইটা গেটের ভিতরে কিন্তু এই বেসিক তিনটা গেট কিন্তু আছে। দ্যাট মিনস এই দুইটা গেট দিয়ে এই তিনটা গেটকে বাস্তবায়ন করা যায়। যেহেতু এই তিনটা গেটকে বাস্তবায়ন করা যায়, সো একে আমরা বলি হচ্ছে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলে থাকি। তাহলে পরীক্ষা যদি আপনার কোশ্চেন আসে যে ইউনিভার্সাল গেট কয়টা বা নিচের কোনটি ইউনিভার্সাল গেট, তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবেন। আর এই দুইটা গেটকে আমরা বলতেছি হচ্ছে স্পেশাল গেট, স্পেশাল বা এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ নট যেটাকে বলি, দ্যাট মিনস এই দুইটা গেটকে আমরা বলি হচ্ছে স্পেশাল গেট বলে থাকি। একটু খেয়াল রাখবে এই বিষয়টা। এখান থেকে কোশ্চেন আসলে খুব বেসিক লেভেলের কোশ্চেন আসে। অন্য কোনো দিন বিসিএস এর প্রিপারেশন নিয়ে কথা বলবো, সেই দিন হচ্ছে লজিক গেটের ট্রুথ টেবিল বলেন বা হচ্ছে সার্কিট ডিজাইন বলেন, খুব ইজিলি মনে রাখার জন্য টেকনিক শেখাবো। আর আজকে এটা নিয়ে ডিটেলস আলোচনা যাব না, যেহেতু এটা আমার কাছে মনে হয় বিগত বছরে কোশ্চেন অ্যানালাইসিস করে আমার কাছে মনে হয় এটা লেস ইম্পর্টেন্ট ফর ব্যাংক এক্সাম, সো এটাতে ডিটেলস আলোচনা আপাতত আমরা যাচ্ছি না। আচ্ছা,
ম্যাথমেটিক্যাল মানে কি? ম্যাথমেটিক্যাল মানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে নর্মালি আমাদের ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল অপারেশন মানে যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটা অপারেশনকে বলে থাকি। বাট মনে রাখেন মূলত ম্যাথমেটিক্যাল অপারেশন যোগ আর বিয়োগ পারলে গুণ আর ভাগ পারা যায়। কারণ কি? কারণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপটাকে আমরা গুণ বলে থাকি, আবার বিয়োগের সংক্ষিপ্ত রূপটাকে আমরা ভাগ বলে থাকি। যেহেতু আমরা দুইটা জিনিস পারলে বাকি চারটা, তার মানে ওইটা নিয়ে ঝামেলা করার কোনো ঝামেলা নাই। তার মানে কম্পিউটার মূলত যোগ আর বিয়োগের কাজ করে। বাট কম্পিউটার বিয়োগের কাজটা হচ্ছে আমরা গতানুগতিক ধারায় যেভাবে করে থাকি ভাবে কিন্তু কম্পিউটার বিয়োগের কাজ করে না। কম্পিউটার বিয়োগের কাজ করে একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করে বা সাবস্ট্রাকশনের কাজ করে। এই পদ্ধতিটাকে আমরা বলি টুস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে। ব্যাংকের পরীক্ষায় কিন্তু এটা কোশ্চেন আসছে যে কম্পিউটার বিয়োগের কাজ করে কিভাবে। কম্পিউটার বিয়োগের কাজ করা হচ্ছে টুস কমপ্লিমেন্ট বা পদ্ধতি ব্যবহার করে বা দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে, একটু কাইন্ডলি মনে রাখবেন। তাহলে দেখেন আমরা এই যে সিপিইউর যে অংশটার কথা বললাম সেখানে কিন্তু আমরা মেমোরি ইউনিটের একটা কথা বললাম, মেমোরি ইউনিট নিয়ে আলোচনা করলাম, আমরা অ্যারিথমেটিক লজিক ইউনিট নিয়ে একটু আলোচনা করলাম। তাহলে কন্ট্রোল ইউনিটের মূলত কাজটা কি? কন্ট্রোল ইউনিটের মূলত কাজটা হচ্ছে একটা সমন্বয় করা। যেহেতু কন্ট্রোল মানে পাওয়ার, কন্ট্রোলিং পাওয়ার থাকে তার উপরে, এই সমন্বয়টা কি করে সে? এই সমন্বয়টা হচ্ছে মেমোরি ইউনিট এবং অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে একটা সমন্বয় করার যে কাজটা করে থাকে সেই কাজটা করে থাকে হচ্ছে কন্ট্রোল ইউনিট করে থাকে। তাহলে আমরা সিপিইউ নিয়ে কিন্তু একটু আলোচনা আপনি বুঝতে পারলাম। তাহলে এবার আমাকে একটু বলেন তো আপনারা কমেন্ট করে যে ব্রেন অফ কম্পিউটারের কথাটা যে বললাম যে এই ব্রেন অফ কম্পিউটার এর অ্যান্সারটা কি হবে একটু বলেন তো আমাকে কেউ একজন। আচ্ছা, অনেকে অনেক টাইপের অ্যান্সার দিচ্ছেন যে ব্রেন অফ কম্পিউটারের, বাট একটু জিনিস খেয়াল করে দেখেন। মূলত আমরা এখানে একটা জিনিস খেয়াল করব যে ব্রেন অফ কম্পিউটারের ক্ষেত্রে আমরা এই চারটা অপশনই ঠিক। আসলে যে আমি যদি আলাদাভাবে বিবেচনা করি যে ব্রেন অফ কম্পিউটার কোনটা, তাহলে কিন্তু এই চারটা অপশন যে আমরা বলতেছি চারটা অপশনই ঠিক। অর্থাৎ সিপিইউকে আমরা ব্রেন অফ কম্পিউটার বলতে পারি, অ্যারিথমেটিক লজিক ইউনিটকে আমরা ব্রেন অফ কম্পিউটার বলতে পারি, প্রসেসরকে বলতে পারি, মেমোরি ইউনিটকে বলতে পারি, কারণ প্রত্যেকটা ব্রেনের মতো কাজ করে। বাট এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, আপনি প্রায়োরিটি দিবেন কাকে? প্রায়োরিটি দিবেন হচ্ছে সিপিইউকে 1 নম্বরে, 2 নাম্বার প্রায়োরিটি পাবে হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, 3 নাম্বার প্রায়োরিটি পাবে প্রসেসর, 4 নাম্বার প্রায়োরিটি পাবে হচ্ছে মেমোরি ইউনিট। অর্থাৎ আপনি খেয়াল করবেন যে সিপিইউ যদি প্রশ্নে থাকে, অপশনে থাকে, তাহলে অ্যান্সার হবে সিপিইউ। যদি সিপিইউ না থাকে তাহলে অ্যান্সার হবে অ্যারিথমেটিক লজিক ইউনিট। যদি সিপিইউ এবং অ্যারিথমেটিক লজিক ইউনিট না থাকে তাহলে অ্যান্সার হবে প্রসেসর। যদি সিপিইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং প্রসেসর না থাকে সেই ক্ষেত্রে অ্যান্সার হবে আপনার মেমোরি ইউনিট হবে। সো আপনি যে কাজটা করবেন এই ক্রমটা মনে রাখবেন, এই ক্রমটা মনে রেখে আপনি অ্যান্সারটা করবেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, শুধুমাত্র ব্যাংকের জন্য না, এনি আদার কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সামে আপনার কিন্তু এই কোশ্চেনটা পরীক্ষা আসে। আরেকটা কোশ্চেন আপনাদের সাথে একটু দেখাই যে যদি আপনার কোশ্চেন আসে যে প্রাইমারি মেমোরি কোনটি, প্রাইমারি মেমোরি কোনটি? আচ্ছা, তাহলে প্রাইমারি মেমোরি কোনটি? অপশন এতে দেওয়া আছে ধরেন র্যাম, অপশন বিতে দেওয়া আছে ধরেন হচ্ছে রোম, অপশন সিতে দেওয়া আছে হচ্ছে সিডি রোম, অপশন ডিতে দেওয়া আছে হচ্ছে নান। এই ক্ষেত্রে আমরা একটু কনফিউজড হয়ে যাই কোশ্চেনটা দেখে। কেন কনফিউজড হই? কারণ আমরা একটু আগে কিন্তু পড়ে আসছি বা আমরা সবসময় পড়ি যে প্রাইমারি মেমোরি আসলে দুইটা হয়, একটাকে আমরা বলি র্যাম বলে থাকি, আরেকটাকে আমরা রোম বলে থাকি। বাট এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি? এটা কিন্তু হচ্ছে পিএসসির পরীক্ষা সহ ব্যাংকের পরীক্ষাতে অনেকবার কোশ্চেন আসছে এবং আমাদের বাজারে যে প্রচলিত বইগুলো আছে সেই বইগুলোতে, প্রায় বইগুলোতে দেখবেন অনেক বইয়ে লেখা আছে যে কোশ্চেনটিতে তথ্যগত ভুল আছে যে র্যাম এবং রোম দুইটি প্রাইমারি মেমোরি। বাট এতবার ভুল করলে কিন্তু এতবার মানে হচ্ছে পিএসসি বা বলেন বা হচ্ছে আমাদের ব্যাংকার সিলেকশন যে কমিটি বলেন তারা কিন্তু একই কোশ্চেন বারবার কেন দিবে ভুল যদি থাকে? মূলত এখানে একটা ট্রিক্স খাটানো হয়েছে। ট্রিক্সটা কি? প্রথমত এই কোশ্চেনে সিডি রোমটা বাদ, যেহেতু এটা সেকেন্ডারি মেমোরি, নান আমরা এখানে দিব না। বাট এখানে এই দুইটার মধ্যে আমাদের একটাকে সিলেক্ট করতে হবে। কোনটা সিলেক্ট করবো আমরা? এখানে আমরা সিলেক্ট করবো র্যামকে। কারণ কি? কারণ হচ্ছে র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা কাজ হচ্ছে দুইটা, রিড এবং রাইট করতে পারে, রিড এবং রাইট দুটো কাজ করতে পারে। কিন্তু রোম কি করতে পারে? রোম শুধুমাত্র রিড করতে পারে। আচ্ছা, তাহলে দেখেন কাজের যদি চিন্তা করেন বা কাজের পরিধি যদি চিন্তা করেন তাহলে কাজের পরিধি কার বেশি? কাজের পরিধি র্যামের বেশি। যেহেতু কাজের পরিধি র্যামের বেশি, সো আমরা এখানে অ্যান্সার করব হচ্ছে সব সময় র্যাম।
এখন যদি আপনার অপশনে এরকম থাকতো যে এ প্লাস বি, তাহলে আপনার অ্যান্সার হতো এইটা ই। অর্থাৎ খেয়াল করবেন এই কোশ্চেনের ক্ষেত্রে যদি আপনি দুইটা অপশনকে নিতে পারেন তাহলে অ্যান্সার হচ্ছে দুইটাই। আর যদি দুইটা অপশনের থেকে র্যাম এবং রোম থেকে যে কোনো একটাকে বেছে নিতে হয় আপনার, তখন আপনি অবশ্যই কাকে বেছে নেবেন? র্যামকে বেছে নেবেন। আচ্ছা, একটু আলোচনা গেল। এখন দেখেন আমরা যদি ওই যে বেসিক অর্গানাইজেশন অফ কম্পিউটারের যে কথাটা বলছিলাম যে তিনটা পার্ট নিয়ে, যে ইনপুট, সিপিইউ, আউটপুট, এই ক্ষেত্রে আপনি ইনপুট ডিভাইসগুলোর নাম কিন্তু আপনাকে জেনে যেতে হবে, কারণ বিভিন্ন পরীক্ষাতে ব্যাংকের পরীক্ষা সহ অন্যান্য কম্পিটিটিভ এক্সামগুলোতেও কিন্তু এই জায়গা থেকে কোশ্চেন আসে। তাহলে এই জায়গা থেকে যদি কোশ্চেন আসে তাহলে এই জায়গা থেকে ইনপুট ডিভাইসগুলো কোনগুলো হতে পারে? দেখেন ইনপুট ডিভাইস কোনগুলো নর্মাল সেন্সে মাথায় রাখবেন যে ইনপুট ডিভাইস বলতে আমরা ওই ডিভাইসগুলো বুঝবো যে ডিভাইসগুলোর মাধ্যমে আমরা কম্পিউটারে কি প্রোভাইড করি? ডেটা এবং ইনস্ট্রাকশন প্রোভাইড করে থাকি। তাহলে ডেটা এবং ইনস্ট্রাকশন কোনগুলোর মাধ্যমে প্রোভাইড করি? কিবোর্ড, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কিবোর্ড। আমরা মাউসের মাধ্যমে দেই কম্পিউটারে, আমরা হচ্ছে স্ক্যানারের মাধ্যমে দেই স্ক্যানার, আমরা হচ্ছে ওসিআর এর মাধ্যমে প্রোভাইড করি, তারপর হচ্ছে এমআইসিআর এর মাধ্যমে প্রোভাইড করি, তারপর হচ্ছে ওএমআর এর মাধ্যমে প্রোভাইড করে থাকি। আচ্ছা, এই যে যে মেশিনগুলোর কথা বললাম আমি, বা যেই টপিকগুলোর কথা বললাম, এগুলো মূলত আমরা কেন ব্যবহার করি? এগুলো মূলত আমরা হচ্ছে কম্পিউটারে আমাদের হচ্ছে ডেটা বা ইনস্ট্রাকশন আমাদের প্রোভাইড করার জন্য ব্যবহার করা হয়। সো এই ক্ষেত্রে আপনি হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আপনাকে কি করতে হবে? অবশ্যই মনে রাখতে হবে। কারণ হচ্ছে যেটা আমি বারবার বললাম যে বিগত বছর কিন্তু এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসছে। সো কোশ্চেন যেই জায়গা থেকে আসছে সেই জিনিসগুলো কিন্তু কোনোভাবে আপনি কি করতে পারবেন না, মিস দিতে পারবেন না। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট ফর ব্যাংক বলেন, বিসিএস বলেন, অন্যান্য পরীক্ষা বলেন, সব পরীক্ষার জন্যই কিন্তু এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, এবং এই কারণে এই জিনিসগুলো কোনোভাবে বাদ দেওয়া যাবে না। আচ্ছা, তারপর আপনি আর কি কি বলতে পারেন আমরা একটু দেখি। জয়স্টিক বলতে পারেন, জয়স্টিক যেটা মূলত একটু পয়েন্টিং এর জন্য, গেমস খেলার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তারপর ডিজিটাইজার বলতে পারেন, ডিজিটাইজার। তারপর হচ্ছে লাইট পেন বলতে পারেন, যেটা আমি এখন ব্যবহার করছি আপনাদের লেখার জন্য। তারপর হচ্ছে বারকোড রিডার বলতে পারেন, বারকোড রিডার। বারকোড রিডার আমি কিছু কয়েকটা নিয়ে এখানে আলোচনা করব, সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। সেন্সর বলতে পারেন, সেন্সর। তারপর হচ্ছে আপনি ওয়েব ক্যাম বলতে পারেন, ওয়েব ক্যাম। আচ্ছা, এই যে জিনিসগুলো আমি বললাম, মাইক্রোফোনও বলতে পারেন, মাইক্রোফোন, মাইক্রোফোন, এগুলোকে আপনি বলতে পারেন যে ইনপুট ডিভাইস হিসেবে বলতে পারেন। এখন দেখেন কিবোর্ড বলেন বা মাউস বলেন, এগুলো নিয়ে কিবোর্ডে আপনি হচ্ছে এখান থেকে যে জিনিসগুলো পড়বেন, ফাংশন কির ব্যবহারগুলো পড়বেন অবশ্যই, ফাংশন কির ব্যবহার এবং শর্টকাট কি, এই জিনিসগুলো কিন্তু আপনার পরীক্ষাতে কোশ্চেন আসে। সো এই জিনিসগুলো এখান থেকে দেখে যাবেন আপনি, আলোচনায় আমি গেলাম না যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে। আচ্ছা, ওসিআর বলতে আমরা কি বুঝি? ওসিআর বলতে আমরা বুঝি হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিডার। অপটিক্যাল ক্যারেক্টার রিডার অর্থাৎ লেখাকে আপনার অ্যানালগ থেকে ডিজিটালে রূপান্তরের জন্য ব্যবহার করা হয়। এমআইসিআর কি? ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। এটা কোথায় ব্যবহার করা হয়? এটা ব্যাংকের চেক বইয়ে নিরাপত্তামূলক কাজে ব্যবহার করা হয়। অর্থাৎ ব্যাংকের চেক বইয়ে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং নাম একটা বিশেষ কালি দিয়ে লেখা হয়। এই বিশেষ কালিটাকে চেনার জন্য আপনার ফেরোস্ফেরিক অক্সাইড যুক্ত একটা কালি ব্যবহার করা হয়। ফেরোস্ফেরিক অক্সাইড যুক্ত একটা বিশেষ কালি ব্যবহার করা হয়। এই কালিটাকে চেনার জন্যই মূলত এমআইসিআর ব্যবহার করা হয়ে থাকে। ওএমআর কেন ব্যবহার করা হয়? অপটিক্যাল মার্ক রিডার, যেটা আমরা সবাই জানি আমাদের যে এমসিকিউ যে অ্যান্সার শিটগুলো থাকে সেই অ্যান্সার শিটগুলো চেক করার জন্য ব্যবহার করা হয়। আর বাকিগুলো তো আপনারা মোটামুটি ব্যবহার জানেন, এই জিনিসগুলো এক্সাম্পলগুলো জানবেন। আবার আপনি যদি আউটপুট ডিভাইসের কথা বলেন, যে আউটপুট ডিভাইসগুলো কোনগুলো? আউটপুট ডিভাইস বলতে আমরা যেটা বুঝি যে যে ডিভাইসগুলো আমাদের কি করা হয়, যে ডিভাইসগুলো আমরা হচ্ছে আউটপুট পাই। আউটপুট হিসেবে আমরা কি পাই? আউটপুট হিসেবে আমরা ইনফরমেশন পাই। আউটপুট হিসেবে আমরা কি পাই? আউটপুট হিসেবে আমরা রেজাল্ট পাই। তাহলে এই যে আউটপুট ডিভাইসগুলোর কথা বলে যদি থাকি, তাহলে আউটপুট ডিভাইস কোনগুলো একটু খেয়াল করি। প্রথমত যে আউটপুট ডিভাইসটা সেটাকে আমরা বলি মনিটর। মনিটর, আচ্ছা, এই যে আমরা মনিটর বলতেছি, এই মনিটর আরেকটা নাম আছে ভিডিইউ, যেটা নাম আমরা বলি ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। ডিসপ্লে
ইউনিট। এটা কিন্তু ব্যাংকের পরীক্ষা লাস্ট একটা পরীক্ষাতে কিছুদিন আগে একটা পরীক্ষাতে কিন্তু আসছিল, বিআইবিএম পরীক্ষাটা নিছিল যে মনিটরকে অপর নামটা কি, মনিটর অপর নাম হচ্ছে ভিডিইউ বা ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। এবং এই কোশ্চেনও আসছে যে ভিডিওর পূর্ণরূপ কি বা ভিডিওর ফুল অ্যাব্রিভিয়েশনটা কি, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। আচ্ছা, প্লটার প্রিন্টার বলতে পারি, প্রিন্টার। আচ্ছা, আমরা প্লটারের কথা বলতে পারি। প্লটার কেন ব্যবহার করা হয়? প্লটার মূলত হচ্ছে বড় ছবি, গ্রাফ, এই জিনিসগুলো প্রিন্ট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, মানে আর্কিটেকচার বা সিভিল ইঞ্জিনিয়ারিং এ এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ডিজাইন, জমির ম্যাপ, বড় টাইপের যেগুলো প্রিন্ট, এই জিনিসগুলোর জন্য প্লটার ব্যবহার করা হয়। তারপর আপনি বলতে পারেন হচ্ছে প্রজেক্টর বলতে পারেন, প্রজেক্টর, প্রজেক্টর। তারপর আপনি বলতে পারেন হচ্ছে স্পিকার বলতে পারেন, স্পিকার, এটাও বলতে পারেন। আবার এই মনিটরকে কিন্তু আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। কি? একটা হচ্ছে সিআরটি, যেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে ক্যাথোড রে টিউব বলে থাকি, ক্যাথোড রে টিউব বলে থাকি। আচ্ছা, তারপর আমরা আরেকটাকে বলতে পারি এলসিডি, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। আরেকটা হচ্ছে এলইডি, যেটাকে আমরা বলি লাইট ইমিটিং ডায়োড, এটা বিদ্যুৎ সাশ্রয়ী। নতুন একটা প্রযুক্তি আসছে যেটাকে আমরা বলি এএমওএলইডি, যেটাকে আমরা বলতেছি অ্যাক্টিভ ম্যাট্রিক্স অর্গানিক লাইট ইমিটিং ডায়োড। অর্থাৎ এখান থেকে আপনি পূর্ণরূপগুলো অবশ্যই কিন্তু পড়ে যেতে হবে, কারণ পূর্ণরূপগুলো থেকে পরীক্ষায় কিন্তু আপনার কোশ্চেন আসে। সো এই জিনিসটা আপনি জানবেন। আবার কিছু ডিভাইস আছে যে ডিভাইসগুলো কি করে, একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে, যেগুলোকে আমরা বলতে পারি আইও ডিভাইস। ইনপুট এবং আউটপুট দুইটা হিসেবে কাজ করতেছে। এখান থেকে কিন্তু পরীক্ষাতে কি হয়েছে, পরীক্ষাতে কিন্তু এখান থেকে কোশ্চেন আসছে। যেহেতু পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন আসছে এবং অনেকবারই এই কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসছে, তাহলে এই কোশ্চেনগুলো কি 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 হতে পারে? যেমন সবচেয়ে জনপ্রিয় যেটাকে আমরা বলি টাচ স্ক্রিন, টাচ স্ক্রিন বলতে পারি। তারপর আমরা বলতে পারি ডিজিটাল ক্যামেরা বলতে পারি, ডিজিটাল ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা। আমরা বলতে পারি হচ্ছে টিভি। খেয়াল করে দেখবেন যে মনিটরকে কিন্তু আমি বলছি আউটপুট ডিভাইস, বা টিভিকে আমি বলছি ইনপুট আউটপুট ডিভাইস। আমরা মডেমের কথা বলতে পারি, মডেম। আমরা হচ্ছে এনআইসির কথা বলতে পারি। এনআইসি মানে হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এটা মূলত একটা নেটওয়ার্কিং ডিভাইস, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, ইন্টারফেস কার্ড, বা এটাকে ল্যান কার্ডও বলা হয়। মডেম মানে হচ্ছে মডুলেশন ডিমডুলেশন বা মডুলেটর ডিমডুলেটর, মডুলেশন অ্যান্ড ডিমডুলেশন, ডিমডুলেশন। আচ্ছা, এটা মূলত হচ্ছে সিগন্যালকে রূপান্তরের জন্য ব্যবহার করা হয়। আমরা জানি সিগন্যালটা মূলত দুই রকম হয়, একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। এই সিগন্যালটাকে অ্যানালগ থেকে ডিজিটাল এবং ডিজিটাল থেকে অ্যানালগে রূপান্তরের জন্য আমরা এই মডেমটা ব্যবহার করে থাকি, এটাও আমরা জানি। আচ্ছা, আর কি হতে পারে? আমার ফ্যাক্স মেশিন, যেটা আমরা ব্যবহার করে থাকি, ফ্যাক্স মেশিন হতে পারে। আপনার হচ্ছে নেটওয়ার্ক কার্ডের কথা বললাম। আচ্ছা, ট্যাপ রেকর্ডার যে ব্যবহার করি আমরা, ট্যাপ রেকর্ডার এখন আর ব্যবহার হয় না, এটা মূলত আগে ব্যবহার করা হতো। ট্যাপ রেকর্ডার এটাও একটা আমরা বলতে পারি ইনপুট আউটপুট ডিভাইস। ভিসিআর, এটাকে আমরা ইনপুট আউটপুট ডিভাইস বলতে পারি, যেটা ভিডিও ক্যাসেট রেকর্ডার, এখন আর ব্যবহার করা হয় না। সিডি বা ডিভিডি আসার আগে ভিসিআর ব্যবহার করতো, আপনারা অনেকেই দেখেছেন বা অনেকে ব্যবহার করেছেন। তো এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু আপনাকে একটু বিস্তারিত জানা লাগবে আপনার এই সামনের যে পরীক্ষাটা, এই পরীক্ষার জন্য। আচ্ছা, তাহলে আমরা কিন্তু একটা বেসিক অর্গানাইজেশন অফ কম্পিউটার নিয়ে একটা মানে মোটামুটি একটা ধারণা পেলাম। আসলে আধা ঘন্টায় অনেক কিছু, মানে এই ক্লাস নিতে গেলে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে, 1.5-2 ঘন্টার মতো। তারপর আমরা যতটুকু পেরেছি আসলে, যে জিনিসগুলো না জানলেই নয়, সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু কথা বললাম। এখন আমরা একটু কথা বলবো সফটওয়্যার নিয়ে। তো সফটওয়্যার অংশটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার ব্যাংকের পরীক্ষার জন্য। তো সফটওয়্যার নিয়ে আমরা কিছু কথা বলবো। তো সফটওয়্যার নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে মূলত সফটওয়্যার নিয়ে আসলে কি কথা বলবো? সফটওয়্যার, আচ্ছা, আপনারা আমাকে একটু কাইন্ডলি জানান যে সফটওয়্যারকে মূলত আমরা কয় ভাগে ভাগ করতে পারি। যারা লাইভে দেখতেছেন একটু জানান যে সফটওয়্যারকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, বা আপনাদের কাছে কি মনে হয় যে সফটওয়্যার থেকে আসলে কোন জিনিসগুলো পরীক্ষা আসতে পারে, কোন অংশগুলো আমাদের ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা দেখেন, আমরা সফটওয়্যারগুলোকে যদি ভাগ করতে চাই, সফটওয়্যারগুলোকে যদি আমরা ভাগ করি, তাহলে সফটওয়্যারগুলোকে মূলত আমরা এভাবে চিন্তা করতে পারি যে মূল ভাগ হচ্ছে মূলত 3টা ভাগ করে। কিভাবে? একটাকে আমরা বলি হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার, অপারেটিং সিস্টেম।
আচ্ছা, 2 নাম্বারটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন, এবং 3 নাম্বারটাকে আমরা বলতে পারি হচ্ছে ইউটিলিটিস। এই তিনটা ভাগে আমরা ভাগ করি মোটা দাগে যদি ভাগ করতে চাই, কিন্তু আপনার এই দুইটাকে একসাথে আমরা বলি হচ্ছে সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার দ্যাট মিনস আপনি সফটওয়্যারকে কি করতে পারেন, দুই ভাগে ভাগ করতে পারেন, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম আর একটাকে আমরা বলতে পারি হচ্ছে ইউটিলিটিস সফটওয়্যার বলতে পারি। এখন এই যে অপারেটিং সিস্টেম সফটওয়্যারটা আসলে মূলত কি, আমরা জানি যে অপারেটিং সিস্টেম সফটওয়্যারের কথা যদি আমরা বলি মূলত কোনগুলো, যেগুলো আসলে আমাদের ডিভাইসকে কার্যক্ষম করে। অর্থাৎ দেখেন আপনি 40,000 টাকাতে একটা মোবাইল কিনছেন, বাট সেটাতে অ্যান্ড্রয়েড দেওয়া নাই বা আইওএস দেওয়া নাই, দ্যাট মিনস আপনার ওই হার্ডওয়্যারটা কিন্তু কোনো ভ্যালু ক্রিয়েট করে না। এই যে হার্ডওয়্যারটাকে ভ্যালু ক্রিয়েট করার জন্য আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করি সেই সফটওয়্যারটাকে আমরা বলতেছি হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার বলতে পারি। আচ্ছা, এই অপারেটিং সিস্টেম সফটওয়্যারে যদি কথা বলি, কিছু সফটওয়্যার নিয়ে আমরা আলোচনা করবো, আমরা ডিটেলস আলোচনায় যাব না, আমরা কিছু যেখান থেকে কোশ্চেন আসতে পারে সেই বিষয়গুলোকে নিয়ে আমরা একটু আলোচনা করব। আচ্ছা, অপারেটিং সিস্টেম ফাংশনগুলো কি কি, আসলে ফাংশন চিন্তা যদি করি, ফাংশনগুলো মূলত এইরকম যে আপনার রিসোর্স ম্যানেজমেন্ট, রিসোর্স ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট আপনার হার্ডওয়্যারকে কার্যক্ষম করবে, হার্ডওয়্যারকে কার্যক্ষম করবে, ইউজারের সাথে, ইউজারের সাথে হার্ডওয়্যারের একটা সম্পর্ক তৈরি করবে, হার্ডওয়্যার একটা সম্পর্ক তৈরি করবে, আপনাকে সিকিউরিটি প্রদান করবে, আপনাকে হচ্ছে টাস্ক ম্যানেজমেন্টে সহায়তা করবে, পিসি বা কম্পিউটারের টাস্ক ম্যানেজমেন্ট, টাস্ক ম্যানেজমেন্টের জন্য, ফাইল ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ইউটিলিটি কিছু সার্ভিস প্রোভাইড করবে। এই বিষয়গুলো আসলে মূলত হচ্ছে অপারেটিং সিস্টেম ফাংশন চিন্তা করতে পারি আমরা, যে অপারেটিং সিস্টেম ফাংশন হচ্ছে এগুলো। মূল কাজটা হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট বা হার্ডওয়্যারকে কার্যক্ষম করা বা ইউজারের সাথে হার্ডওয়্যারের সম্পর্ক তৈরি করা। এই সম্পর্ক তৈরি করার জন্য আপনি যদি চিন্তা করেন, মূলত একটা অপারেটিং সিস্টেমে দুইটা পার্ট থাকে, যে পার্টটাকে একটাকে আমরা বলি কার্নেল, আরেকটাকে আমরা বলি হচ্ছে শেল। আচ্ছা, কার্নেল কি, কার্নেল হচ্ছে অপারেটিং সিস্টেমের মূল কেন্দ্র বা পাওয়ার হাউস বা প্রাণ ভোমরা, প্রাণ ভোমরা। আচ্ছা, আর ইউজারের সাথে আমরা যে ইউজার একটা ডিভাইসের সাথে কানেক্ট হচ্ছি, কানেক্টটা মূলত হচ্ছে আমরা হচ্ছে শেলের সাথে। তার মানে শেলের কাজটা কি, শেলের কাজটা হচ্ছে ইউজারের সাথে কানেক্ট, ইউজারের সাথে কানেক্ট করা হচ্ছে শেলের কাজ অপারেটিং সিস্টেমের। আর কার্নেলের কাজটা কি, কার্নেলের কাজটা হচ্ছে মূল কাজটা কার্নেল করে থাকে, বা পাওয়ার হাউস বলেন বা প্রাণ ভোমরা বলেন বা সেন্টার পয়েন্ট বলেন বা যাই বলেন না কেন, আপনি যেই নামে ডাকেন না কেন, আপনি এটাকে আপনি বলতেছেন হচ্ছে কার্নেল বলতেছেন। এই বিষয়টা একটু মনে রাখবেন। আচ্ছা, এবার এই অপারেটিং সিস্টেমের আপনি যদি চিন্তা করেন এমএস ডস একটা অপারেটিং সিস্টেম, পিসি ডস একটা অপারেটিং সিস্টেম। যে অপারেটিং সিস্টেম মূলত ছিল হচ্ছে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস ছিল, অর্থাৎ এখানে কমান্ড ভিত্তিক ছিল। অর্থাৎ আমরা এখন যে অপারেটিং সিস্টেমগুলো দেখি সেগুলো হচ্ছে চিত্র ভিত্তিক থাকে, ছবি থাকে, আমরা সুন্দর জায়গায় ক্লিক করি দিস পিসিতে, তারপর হচ্ছে আমরা মাই ডকুমেন্টসে, তারপর হচ্ছে আমাদের একটা ইউজার একটা ইন্টারফেস থাকে খুব সুন্দর, যে গ্রাফিক্যাল একটা ইউজার থাকে যেটা আমরা দেখতে পারি, সরাসরি কানেক্ট হতে পারি। বাট আগের যে অপারেটিং সিস্টেমগুলো ছিল সেই অপারেটিং সিস্টেমগুলো কিন্তু এরকম ছিল না, এখানে মূলত কমান্ড দিয়ে দিয়ে কাজ করা হতো। এটাও কিন্তু কম্পিউটার যে এখন এত বেশি প্রচলিত বা কম্পিউটার যে এত বেশি ব্যবহার করা হয়, এটাও কিন্তু তার অন্যতম একটা কারণ আমরা বলতে পারি, যে অপারেটিং সিস্টেম এত বেশি ব্যবহার করা কেন হচ্ছে, এই একটা মূলত বিষয়। ওকে, আচ্ছা একটা বিষয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে দেখেন এই ডস মানে কি, এখান থেকে কিন্তু ব্যাংকের পরীক্ষাতে কোশ্চেন আসছে। ডস মানে কি, ডস মানে হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম, ডিস্ক অপারেটিং অপারেটিং সিস্টেম বলি আমরা একে, ডিস্ক অপারেটিং সিস্টেম। আচ্ছা, এই এমএস মানে হচ্ছে মাইক্রোসফট, পিসি মানে হচ্ছে পার্সোনাল কম্পিউটার। এইটা হচ্ছে এমএস ডস যদি বলে থাকি, এমএস ডস হচ্ছে মাইক্রোসফটের প্রথম একদম প্রথম দিকের, অর্থাৎ প্রথম আপনার অপারেটিং সিস্টেম। পরীক্ষায় কোশ্চেন আসছিল এরকম যে মাইক্রোসফটের ফার্স্ট অপারেটিং সিস্টেমের নাম কি, মাইক্রোসফটের ফার্স্ট অপারেটিং সিস্টেম নাম হচ্ছে এমএস ডস। আর পিসি ডসটা মূলত হচ্ছে আইবিএম এর অপারেটিং সিস্টেম, প্রথম অপারেটিং সিস্টেম, অর্থাৎ আইবিএম এর যে প্রথম অপারেটিং সিস্টেমটা, সেই অপারেটিং সিস্টেমটাকে আমরা বলতেছি হচ্ছে পিসি ডস বলতেছি। আচ্ছা, এখান থেকে আরো কিছু জিনিস জানবেন আপনার প্রকারভেদগুলো, যেমন ওপেন সোর্স। ওপেন সোর্স মানে কি, ওপেন সোর্স মানে হচ্ছে যেটা হচ্ছে সোর্স কোড বিদ্যমান বা উন্মুক্ত থাকে, সেটাকে আমরা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম বলে থাকি। কোনগুলো, যেমন ইউনিক্স
বলতে পারেন, লিনাক্স বলতে পারেন, তারপর হচ্ছে উবুন্টু বলতে পারেন, উবুন্টু, তারপর হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড বলতে পারেন, অ্যান্ড্রয়েড। এগুলোকে আমরা বলতেছি হচ্ছে ওপেন সোর্স। বাট ক্লোজ সোর্স বলতে কোনগুলো? ক্লোজ সোর্স হচ্ছে যেগুলো সোর্স কোড বাজারে উন্মুক্ত নাই, অর্থাৎ ব্যবহারকারী ইচ্ছা মতো কোড পরিবর্তন করতে পারে না, সেগুলোকে আমরা বলি ক্লোজড সোর্স। কোনগুলো? এমএস উইন্ডোজ, যেটাকে আমরা ব্যবহার করে থাকি, সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা পিসিতে। তারপর হচ্ছে ম্যাক ওএস, যেটা ম্যাকবুকে ব্যবহার করা হয়, আইফোনে যেটা ব্যবহার করা আইওএস। তারপর হচ্ছে আপনার এইচপি ইউনিক্স, এইচপি ইউনিক্স। তারপর হচ্ছে সোলারিস ইউনিক্স, সোলারিস ইউনিক্স। এগুলোকে আপনি বলতে পারেন হচ্ছে ক্লোজ সোর্স অপারেটিং সিস্টেম বলতে পারেন। এখানে আপনার এক্সাম্পলগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বা এক্সাম্পল গুলো হচ্ছে পরীক্ষাতে কিন্তু অনেকবারই আসে বা আসতে দেখা গেছে। তো এই বিষয়টা একটু কষ্ট করে জানবেন যে এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। আচ্ছা, এবার আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি হচ্ছে চিন্তা করেন যে অ্যাপ্লিকেশন যে সফটওয়্যারগুলোর কথা আমরা বলে থাকি, যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো যেগুলোর কথা আমরা বলতেছি, যে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আসলে কি। দেখেন, অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো মূলত আপনি যদি সংজ্ঞায়িত করতে চান বা ডেফিনেশন দিতে চান, তাহলে যেভাবে দিতে পারেন যে যেই সফটওয়্যারগুলো মূলত একটা নির্দিষ্ট কাজের জন্য বা টাস্কের জন্য ব্যবহার করা হয় সেগুলোকে আমরা বলি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই সফটওয়্যারগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলি হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার, কাস্টমাইজড। আরেকটাকে আমরা বলি হচ্ছে প্যাকেজ সফটওয়্যার বলে থাকি। কাস্টমাইজ মানে কি? কাস্টমাইজ মানে হচ্ছে ব্যবহারকারী, আমার একটা সমস্যা আছে, আমি একটা সফটওয়্যার কোম্পানিতে গিয়ে বললাম এই সমস্যাটা সমাধানের জন্য আমাকে একটা সফটওয়্যার তৈরি করে দিল, এটাকে আমরা বলি কাস্টমাইজ সফটওয়্যার। কিরকম? যেমন অ্যাকাউন্টিং সফটওয়্যার বলেন, বা টিকিট রিজার্ভেশনের সফটওয়্যার বলেন, বা আপনার এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সফটওয়্যার বা ইআরপি সফটওয়্যার বলেন, এই সফটওয়্যারগুলোকে আমরা বলি কাস্টমাইজ সফটওয়্যার। আর প্যাকেজ কোনগুলো? প্যাকেজ সফটওয়্যারগুলো হচ্ছে যেগুলো হচ্ছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ক্রেতার চাহিদা অনুযায়ী সে তার মতো করে তৈরি করে রাখে, আমরা আমাদের মতো করে ব্যবহার করি। যেমন কোনগুলো? ওয়ার্ড প্রসেসিং যে সফটওয়্যারগুলো বা স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যারগুলো, এগুলোকে আমরা বলতে পারি। আচ্ছা, তাহলে এখানে দেখেন আমরা এমএস ওয়ার্ড ব্যবহার করি। এমএস ওয়ার্ড, এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বলতেছি, যেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং এর জন্য ব্যবহার করা হয়। এরকম আরো কিছু নাম জানবেন, ওয়ার্ড পারফেক্ট, তারপর হচ্ছে ওয়ার্ড স্টার, এরকম কিছু নাম জানবেন যে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারগুলো কোনগুলো। আবার স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার কোনগুলো? সবচেয়ে বহুল ব্যবহৃত যে স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার যেটাকে আমরা বলতেছি সেটা হচ্ছে এমএস এক্সেল। প্রথম যেটা সেটাকে আমরা বলি হচ্ছে ভিসি ক্যালক বলে থাকি। এছাড়া হচ্ছে লোটাস 1 2 3 আছে, একটা 1 2 3 আছে। তারপর হচ্ছে ক্যালক আছে, তারপর হচ্ছে সুপার ক্যালক আছে, তারপর হচ্ছে মাল্টিপ্লান আছে, তারপর হচ্ছে সিম্ফনি আছে। এরকম অনেকগুলো সফটওয়্যার আছে ইলেকট্রনিক স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার, এক্সাম্পলগুলো আপনাকে জানতে হবে। আবার গ্রাফিক্স সফটওয়্যার কোনগুলো? যেমন ফটোশপ, তারপর হচ্ছে আপনার ইলাস্ট্রেটর, যদি বলি ইলাস্ট্রেটর বলতে পারি। তারপর হচ্ছে পিজাবের কথা বলতে পারি, মাইক্রোসফট পাবলিশারের কথা বলতে পারি, পিকাসার কথা বলতে পারি, তারপর কোরেল ডি রর কথা বলতে পারি। এগুলো সবগুলো হচ্ছে কি সফটওয়্যার? গ্রাফিক্স সফটওয়্যার, যেগুলো ব্যবহার করা হয় কেন? ছবি সম্পাদনার কাজে ব্যবহার করা হয়ে থাকে। আবার কিছু কিছু সফটওয়্যার আছে ডেস্কটপ পাবলিশিং সফটওয়্যার, এই নামটা অনেকে শুনেন নাই। ডেস্কটপ পাবলিশিং, এটা মূলত হচ্ছে মুদ্রণ শিল্পে ব্যবহার করা হয়। ডেস্কটপ পাবলিশিং এটা মূলত হচ্ছে মুদ্রণ শিল্পে ব্যবহার করা হয়। যেমন হচ্ছে আপনার কোয়ার্ক এক্সপ্রেস, তারপর হচ্ছে পেজমেকার বলতে পারেন, ফ্রেম মেকার বলতে পারেন, এগুলোকে আমরা বলতেছি হচ্ছে ডেস্কটপ পাবলিশিং সফটওয়্যার। আবার প্রেজেন্টেশন সফটওয়্যার আছে, পাওয়ার পয়েন্ট যেটা আমরা অনেকেই ব্যবহার করি। তারপর হচ্ছে প্রিজি আছে একটা, এইটাও হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার। আবার যেগুলোর মাধ্যমে হচ্ছে টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, অ্যানিমেশন পাওয়া যায়, সেগুলোকে আমরা মাল্টিমিডিয়া সফটওয়্যার বলে থাকি। তো এখানে এই সফটওয়্যারগুলোর নামগুলো আপনাকে জানতে হবে। আচ্ছা, তো আপনি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, বিভিন্ন টাইপের অ্যাপ্লিকেশন সফটওয়্যার নামগুলো জানবেন। আরেক ধরনের সফটওয়্যার আছে যেগুলোকে আমরা বলি ইউটিলিটি সফটওয়্যার। মূলত এটা ডিভাইসের জন্য ভালো, মানে না থাকলে ডিভাইসের কোনো ক্ষতি হবে না, বাট ভালো। কি কি হতে পারে? যেমন অ্যান্টিভাইরাস যেগুলো আমরা ব্যবহার করি, সেই অ্যান্টিভাইরাসগুলোকে আমরা বলতেছি হচ্ছে আপনার ইউটিলিটি সফটওয়্যার। ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন, যেটা কেন ব্যবহার করা? ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে ব্যবহার করা। ফাইলগুলো পুনর্বিন্যস্ত করলে কি হয়? কম্পিউটার স্পিড বা ডিভাইসের স্পিড বৃদ্ধি পায়। অ্যান্টিভাইরাসের এক্সাম্পলগুলো অবশ্যই পড়ে যাবেন, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন আসে।
এক্সাম্পলগুলো, অ্যান্টিভাইরাসের এক্সাম্পলগুলো। তারপর হচ্ছে ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন সফটওয়্যার হতে পারে। তারপর হচ্ছে কম্প্রেশন সফটওয়্যার। এখান থেকে কিন্তু ব্যাংকের পরীক্ষাতে, লাস্ট একটা ব্যাংকের পরীক্ষাতে কোশ্চেন আসছে যে নিচের কোনটি, একটা কম্প্রেশন সফটওয়্যার নাম দেওয়া ছিল, উইনজিপের নাম দেওয়া ছিল, আপনাকে বলা হয়েছে নিচের কোনটি ইউটিলিটি সফটওয়্যার। তো এগুলো কোনগুলো, উইনজিপ আছে, উইনরার আছে, এই বিষয়গুলো আপনি একটু কষ্ট করে এখান থেকে জেনে যাবেন, কারণ এই জিনিসগুলো কিন্তু পরীক্ষাতে আপনার আসে। ক্লিনার টাইপের যে সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করি সেই সফটওয়্যারগুলো কিন্তু আপনি জেনে যেতে হবে, কারণ এই জিনিসগুলো কিন্তু আপনার পরীক্ষাতে আসে। আচ্ছা, এরপর আমরা এই যে সফটওয়্যারের এক্সাম্পলগুলো দিকে গুরুত্ব দিবেন। গুরুত্ব দেওয়ার পরে আপনি আসলে কি করবেন? গুরুত্ব দেওয়ার পরে আপনি যে বিষয়টা নিয়ে গুরুত্ব দিবেন সবচেয়ে বেশি, সেটা হচ্ছে আপনি নেটওয়ার্কিং নিয়ে কিছু বেসিক আইডিয়া নেবেন। নেটওয়ার্কিং নিয়ে বেসিক আইডিয়া নেবেন। আচ্ছা, নেটওয়ার্কিং নিয়ে বেসিক আইডিয়া বলতে কি, নেটওয়ার্কিং এর টাইপস কি, এই বিষয়গুলো নিয়ে একটু আইডিয়া করবেন, আইডিয়া নেবেন। আপনার নেটওয়ার্কিং ডিভাইসগুলো নিয়ে একটু আইডিয়া নেবেন, যে বিভিন্ন টাইপের নেটওয়ার্কিং ডিভাইস, যেমন আমি দুইটা ডিভাইসের কথা কিন্তু বলেছি, মডেম এবং এনআইসি। এছাড়া রাউটার আছে, গেটওয়ে আছে, তারপর রিপিটার আছে, তারপর হচ্ছে আপনার সুইচ আছে, হাব আছে। এই বিষয়গুলো নিয়ে একটু আপনি প্রত্যেকটা ডিভাইসের কাজগুলো কি এক লাইনে কাজগুলো পড়বেন। যেমন রাউটার আর গেটওয়ের ভিতর পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে রাউটার কি করে, একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কে কানেক্ট করে। গেটওয়ে কি করে, গেটওয়ে হচ্ছে ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কে কানেক্ট করে। আপনি প্রোটোকল সম্পর্কে একটু ধারণা নেবেন, যে প্রোটোকলগুলো কিভাবে ধারণা নেবেন। প্রোটোকলগুলো হচ্ছে মূলত পূর্ণরূপগুলো আসলে কি, পূর্ণরূপগুলো প্রোটোকলের কি, এটা নিয়ে একটু আপনি আলোচনা করবেন, যে প্রোটোকলের পূর্ণরূপগুলো কি হতে পারে। যে বিভিন্ন টাইপের প্রোটোকল আছে, যেমন হচ্ছে আইপি প্রোটোকল, টিসিপি প্রোটোকল, এসএমটিপি প্রোটোকল, পপ প্রোটোকল, এরকম যে প্রোটোকলগুলো আছে সেই প্রোটোকলগুলোকে নিয়ে কিন্তু আপনাকে আলোচনা করতে হবে বা জানতে হবে। ফুল অ্যাব্রিভিয়েশনগুলো আপনি কমপক্ষে ফুল অ্যাব্রিভিয়েশনগুলো একটু জেনে যাবেন। তাহলে নেটওয়ার্কিং ডিভাইসের কথা বললাম। আচ্ছা, টপোলজি নিয়ে আপনি জানবেন। টপোলজির ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে স্টার টপোলজি। এটা নিয়ে একটু ডিটেলস জানবেন। কারণ কি? কারণ হচ্ছে এখানে একটা সেন্ট্রাল ডিভাইস থাকে। সেন্ট্রাল ডিভাইস হিসেবে কি থাকে? সুইচ বা হাব থাকে। সুইচ কেন ব্যবহার করে? সুইচের হাবের ভিতরে পার্থক্য কি? সুইচ কি করে? তার টার্গেট ডিভাইসকে চিনতে পারে। হাব কি করে? তার টার্গেট ডিভাইসকে চিনতে পারে না। এই পার্থক্যটা আপনাকে কিন্তু জানতে হবে। আচ্ছা, এরপর আপনি বিভিন্ন টাইপের নেটওয়ার্ক, অর্থাৎ টাইপসগুলো কি নেটওয়ার্কে, এই টাইপসগুলো নিয়ে জানবেন। ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে হতে পারে, সেটা মালিকানার উপর ভিত্তি করে হতে পারে। ভৌগোলিক বিস্তৃতি মানে কি? ভৌগোলিক বিস্তৃতি মানে হচ্ছে প্রাইভেট, পাবলিক, আপনার হচ্ছে হাইব্রিড। আবার যদি আপনি ভৌগোলিক মালিকানার ভিত্তিতে যদি করেন তাহলে হচ্ছে প্রাইভেট, পাবলিক আর হচ্ছে হাইব্রিড। আবার যদি আপনি চিন্তা করেন যে ভৌগোলিক বিস্তৃতি, তাহলে হচ্ছে প্যান হতে পারে, ল্যান হতে পারে, ম্যান হতে পারে। এই জিনিসগুলো জানবেন। আচ্ছা, এরপর আপনি হচ্ছে নেটওয়ার্কিং এর জন্য আমরা যে ওয়্যার্ড এবং ওয়্যারলেস কেবলগুলো, ওয়্যার্ড যে মাধ্যমটা ব্যবহার করি, মিডিয়াম, আর হচ্ছে ওয়্যারলেস, এই তিনটা নিয়ে একটু জানবেন। ওয়্যারলেস মিডিয়াম আর ওয়্যার্ড। ওয়্যার্ড মিডিয়াম বলতে আমরা কি বুঝি? ওয়্যার্ড মিডিয়াম বলতে আমরা তিনটা জিনিস বুঝি। একটা হচ্ছে ওয়্যার্ড বলতে আমরা প্রথমটা হচ্ছে কোঅ্যাক্সিয়াল, দুই নাম্বারটাকে আমরা বলতেছি হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, তিন নাম্বারটাকে আমরা বলতেছি ফাইবার অপটিক্যাল কেবল, ফাইবার কেবল যেটাকে আমরা বলে থাকি। তো এটা নিয়ে একটু জানবেন যে টুইস্টেড পেয়ার কেবলকে আবার দুই ভাগে ভাগ করতে পারি সংখ্যার উপর ভিত্তি করে। একটা হচ্ছে শিল্ডেড, যেটা আবরণযুক্ত, আনশিল্ডেড, যেটা হচ্ছে আবরণবিহীন। আবার তারের সংখ্যার উপর দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে 2 জোড়া থাকে, একটা হচ্ছে 4 জোড়া থাকে, মানে 4টাও থাকে 8টাও থাকে। 2 জোড়াটা কোথায় ব্যবহার করা হয়? টেলিফোনে ব্যবহার করা হয়। 2 জোড়াতে কানেক্টর কি ব্যবহার করা হয়? আর যে ডাবল ওয়ান কানেক্টর ব্যবহার করা হয় আপনার, যেটা হচ্ছে টেলিফোন লাইনে ব্যবহার করা হয়। আবার হচ্ছে আরেকটা যেটা আমরা বলতেছি যে RJ40, মানে ইন্টারনেট লাইনে যেটা ব্যবহার করা হয় 4 জোড়া তার ব্যবহার করা হয়, সেটা RJ45 কানেক্টর ব্যবহার করা হয়। এই বিষয়টা একটু জানবেন। ফাইবার অপটিক কেবল নিয়ে বেসিক কিছু ধারণা নেবেন। ওয়্যারলেস, দ্যাট মিনস হচ্ছে তিনটা মাধ্যম থাকে। একটা হচ্ছে ইনফ্রারেড, তারপর হচ্ছে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ, আরেকটাকে আমরা বলতেছি হচ্ছে রেডিও ওয়েভ। এই তিনটা মাধ্যম কিন্তু আমার এখানে থাকতেছে। আচ্ছা, মনে রাখবেন আমরা যে ব্লুটুথের কথা বলি, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এই বিষয়গুলো মূলত হচ্ছে এক ধরনের ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। এটা কিন্তু ওয়্যারলেস মিডিয়াম না বা ওয়্যারলেস মাধ্যম না। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। এটার সাথে আরেকটা যুক্ত হবে লাইফাই। এই জিনিসগুলো নিয়ে আপনি
IEEE যে স্ট্যান্ডার্ড ভ্যালু আছে বা তাদের সর্বোচ্চ এরিয়া কভারেজ কতটুকু করতে পারে এই বিষয়গুলো নিয়ে একটু ডিটেলস আপনাকে জানতে হবে এই বিষয়টা নিয়ে। এরপর ক্লাউড কম্পিউটিং নিয়ে অবশ্যই ভালো একটা ধারণা নিয়ে আপনি পরীক্ষার হলে যাবেন, কারণ ক্লাউড কম্পিউটিং থেকে বিগত বছরে পরীক্ষাতে কোশ্চেন আসে, যে কোনো জায়গা থেকে আপনি পড়তে পারেন যে ক্লাউড কম্পিউটিং এর আপনার সার্ভিস মডেল কয়টা, বা ক্লাউড কম্পিউটিং আসলে হচ্ছে কয় ধরনের হয়ে থাকে, ঠিক আছে, কি কি সার্ভিস প্রোভাইড করে, বা কয়েকটা ক্লাউড কম্পিউটিং যারা সার্ভিস প্রোভাইড করে সেই সার্ভিস প্রোভাইডের নামগুলো আপনাকে কিন্তু জানতে হবে। এই বিষয়টা একটু কাইন্ডলি মাথায় রাখবেন। আচ্ছা, এখান থেকে নেটওয়ার্কিং এই বিষয়গুলো কমপ্লিট করার পরে আপনি ওএসআই মডেল সম্পর্কে একটু ধারণা নেবেন। যদি অ্যাডভান্স লেভেল থেকে কোশ্চেন আসে তাহলে ওএসআই মডেল নিয়ে আপনার কোশ্চেন আসতে পারে। মানে হচ্ছে ওপেন সিস্টেমস ইন্টারকানেকশন, যেটা হচ্ছে 7টা লেয়ার থাকে, এই 7টা লেয়ারের নামগুলো একটু মুখস্থ করে যাবেন, এবং কোন লেয়ারের কাজটা যদি সংক্ষেপে মনে রাখতে পারেন খুবই ভালো, এটা হচ্ছে যে কোনো পরীক্ষার জন্য আপনার উপকারী হবে। আচ্ছা, এই বিষয়গুলো কমপ্লিট করার পরে আপনি যেটা করতে পারেন যে বেসিক কম্পিউটার নিয়ে একটু আলোচনা নিতে পারেন আপনি, যে কম্পিউটারের জেনারেশনগুলো কীরকম ছিল, বা কম্পিউটারের প্রকারভেদগুলো কীরকম ছিল, বা কম্পিউটারের যে আমার কি বলে যে কেন কম্পিউটার এত বেশি ব্যবহার করা হচ্ছে, বা হচ্ছে কম্পিউটার কোন জায়গাতে উৎপত্তি আসছে, বা হচ্ছে হিস্টোরি যেটাকে আমরা বলতেছি, এই হিস্টোরি নিয়ে একটু একটু দেখে যেতে পারেন। আরেকটা মেমোরি মেজারমেন্টটা একটু দেখে যাবেন যে কত কিলোবাইটে কত মেগাবাইট, কত মেগাবাইটে কত গিগাবাইট, কত গিগাবাইটে এরকম করে যে মেজারমেন্টটা আছে, এই মেজারমেন্টটা হচ্ছে মেমোরি মেজারমেন্ট আপনাকে যেটা বলি, এই মেমোরি মেজারমেন্টটা আপনি কষ্ট করে দেখে যাবেন, কারণ এখান থেকেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। তো এই বিষয়গুলো যদি আপনি মোটামুটি কমপ্লিট করে যেতে পারেন, এরপর যদি আপনার সময় থাকে তাহলে আপনি হচ্ছে নাম্বার সিস্টেম বা লজিক গেট নিয়ে একটু আলোচনা দেখতে পারেন, যে নাম্বার সিস্টেম লজিক গেটের বেসিক আইডিয়া নিতে পারেন, এই জিনিসগুলো থেকে কোশ্চেন আসতে পারে। এই হচ্ছে মূলত আপনার আগামী পরশু দিনের যে পরীক্ষা, পরশু দিনের পরীক্ষার জন্য মূলত আলোচনা, যে বিষয়গুলোকে আমি হাইলাইট করেছি, এই বিষয়গুলো যদি আপনি মোটামুটি ভালো করে একটা প্রিপারেশন নিয়ে যেতে পারেন তাহলে আশা করব যে আপনি ভালো একটা মার্কস 70 to 80% মার্কস কিন্তু আপনি আইসিটি অংশে কিন্তু কভার করতে পারবেন, বা হচ্ছে এনশিওর করতে পারবেন। তো আইসিটি অনেক কঠিন কিছু না, সময় স্বল্পতার কারণে হয়তো অনেক কিছুই বুঝাতে পারিনি, কারণ হচ্ছে অনেক কিছু ডিটেলস আলোচনাতে যেতে পারি নাই, কিন্তু মূলত আইসিটি অংশটা যদি একটু গোছানো ওয়েতে আপনি পড়তে পারেন তাহলে হচ্ছে আপনি খুব সহজে এই অংশে আপনি খুব ভালো একটা 8-9 মার্কস আপনি কিন্তু ক্যারি করতে পারেন আউট অফ 10, যেটা অন্য সাবজেক্টের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট বা একটু টাফ হয়ে যায়। সো এই হচ্ছে মূল বিষয়টা। তো যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোকে একটু আপনারা হচ্ছে সিরিয়াসলি দেখবেন, আগামী পরশুদিন ভালোভাবে পরীক্ষা দিবেন সবাই। সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালোভাবে পরীক্ষা দিবেন, এবং হচ্ছে আপনার পরিবার বলেন বা আপনার বলেন যে দুই পরিবার এবং আপনার সবার মুখে যেন হাসি থাকে এরকম করে পরীক্ষা দিবেন। আর পরীক্ষাতে অবশ্যই হচ্ছে নার্ভাস ফিল করবেন না, নার্ভাস হবে না। একটা জিনিস মনে রাখবেন, আপনি যতটা কনফিডেন্ট থাকতে পারবেন, ওভার কনফিডেন্ট ভালো না, বাট আপনি যদি কনফিডেন্টলি পরীক্ষা দিতে পারেন তাহলে আপনার চান্স পাওয়ার পসিবিলিটি খুব বেশি। এটা মনে রাখবেন যে এখন ব্যাংকের পরীক্ষাতে মোটামুটি আপনি প্রিলি যদি পাস করে রিটেন দিতে পারেন, তাহলে রিটেনে আপনি যদি ডাক পান তাহলে মোটামুটি আপনি কিন্তু একটা চাকরি পাবেন, অর্থাৎ ভাইবা দিতে পারলে আপনি কিন্তু চাকরি পাচ্ছেন। সো এই বিষয়টাকে মাথায় নিয়ে আপনি হচ্ছে আগামী পরশুদিন পরীক্ষাতে বসবেন, যে বিষয়গুলো আইসিটি বা কম্পিউটার পার্টে বললাম সেই বিষয়গুলো একটু দেখবেন, দেখে চেষ্টা করবেন যে এই বিষয়গুলো নিয়ে যে আলোচনাগুলো করেছি বিষয়গুলো দেখার জন্য, এবং হচ্ছে একটু ডিটেল আলোচনা পড়বেন, যে কোশ্চেন ভিত্তিক প্রশ্ন সলিউশন ভিত্তিক আলোচনা করে আসলে হচ্ছে কোর বিষয়ে যাওয়া যায় না। আপনি কোর বিষয়টাকে নিয়ে যখন ডিটেলস আলোচনা করবেন সেখান থেকে যদি প্রশ্নের কথা বলি তাহলে আপনি রিলেট করতে পারবেন খুব ইজিলি। তো আমি এই মেথডেই হচ্ছে আপনাদেরকে আজকে কথা বলেছি আপনাদের সাথে। তো সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো করে পরীক্ষা দেন, নিজের পরিবারের মুখ উজ্জ্বল করেন, আপনার মুখ উজ্জ্বল হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহরিয়ার রাফি। আপনাদের আজকের আইসিটি ক্লাস থেকে দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো দিন, অন্য কোনো ক্লাসে, অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।